আমি শিওর আপনারা সকলেই মনোযোগ দিয়ে শোনেন উনি কি বলছেন। উনি কিন্তু একবারও বলেননি যে এই গণ অভ্যুত্থান বিএনপির দ্বারা হয়েছে, বা উনি একবারও কোনো দলের নাম স্পেসিফাই করে বলেন। উনি বলেছেন আমাদের সবার, ছাত্র জনতা, সাধারণ মানুষ, যারা বিএনপি করে কিংবা বিএনপি করে না, যারা হয়তো বিএনপিকে কোনোদিন ভোট দেয় নাই, ভবিষ্যতেও ভোট দেবে না, তারাও কিন্তু সবাই এই আন্দোলনে যুক্ত হয়েছে এবং এটা আমাদের সম্মিলিত সংগ্রামের একটা ফসল। সো এটা আমি আশা করব যে কোনো রাজনৈতিক দলই দাবি করবে না এটা কেবলমাত্র তাদের। তবে হ্যাঁ, বিএনপি যেহেতু লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, বিএনপির ছাত্রদল যেহেতু লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, স্টুডেন্ট উইং, তাদেরও অনেক সদস্য সংখ্যা। সো হয়তো দেখা যাবে প্রপোর্শনেটলি হয়তো ছাত্রদল বেশি, কিন্তু তারা কিন্তু ছাত্রদল হিসেবে ওখানে গেছে তেমনটি নাও হতে পারে। কিংবা শিবির যারা করেন তারা যে শিবিরের পরিচয় গেছেন তা না, সকলেই আম জনতার পরিচয়। আপনার নিশ্চয়ই মনে থাকবে আমি নিজেও কিন্তু সেখানে সামিল হয়েছিলাম এবং আমি বারবার বলেছি যে আমি কোনো দল থেকে আসিনি। তার একটা বড় কারণ কি জানেন, ওই সময় যদি আমরা বলতাম যে আমরা বিএনপি থেকে এসেছি, আন্দোলনটাকে ক্র্যাকডাউন করে ফেলতে হাসিনার 1 সেকেন্ডও সময় লাগতো না। হাসিনা জাস্ট ব্রাশ ফায়ার করে দিত। সো ওই সময় দলীয় পরিচয়টা কোনোভাবেই ব্যবহার করবার কোনো উপায় ছিল না। বাট আমরা সবসময় এটাকে স্বীকার করি, এটা বাংলাদেশের গণমানুষের একটা আন্দোলন এবং ক্রেডিট দিতে বা যার যতটুকু পাওনা তাকে ততটুকু দিতে বিএনপি কিন্তু দল হিসেবে কখনোই কার্পণ্য করে না। বিএনপির কোনো দায় নাই সেটা বলছেন? দেখুন, আমি বক্তব্যটি শুনিনি, তবে আপনি যেটা বলছেন আমি সেটাকেই ধরে নিচ্ছি যে ছাত্র দলের সভাপতি হয়তো এটি বলেছেন, কিন্তু উনি ওনার জায়গা থেকে বলেছেন, আমি আমার জায়গা থেকে আপনাকে ব্যাখ্যাটা দিলাম। দর্শক, জেরুসালেম প্রেজেন্টস মিট দ্য পিপলে বিরতির পর আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের রাজনীতিতে কতটা পরিবর্তন এলো। আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য এবং আইনজীবী সুপ্রিম কোর্ট, এবং আরও রয়েছেন ডক্টর জাহিদুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক, এবং আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। ডক্টর জাহিদ, আপনাকে দিয়ে আলোচনাটা বিরতির পর শুরু করতে যাচ্ছিলাম। বিএনপি বারবার নির্বাচনের কথা বলছে এবং বিএনপি তো আসলে বহু বছর ধরে এই সুষ্ঠু নির্বাচনের দাবি এটাই মূলত রেখেছিল। তা আপনার ওই যে লেখাচিটির কথা আমি এর আগে রেফারেন্স দিয়েছিলাম, সেখানে আপনি শেষের দিকে লিখেছেন যে কেউ কেউ বলেন বিএনপি ক্ষমতায় এসে যদি আবার শেখ হাসিনার মতো নির্বাচনী কারসাজির মাধ্যমে ক্ষমতায় থেকে যেতে চায়, সেই লক্ষ্যে সবকটি বিষয় সংস্কার করা জরুরি। একটা সরকার যদি সিদ্ধান্ত নেয় সে সঠিকভাবে নির্বাচন করবে না, তাহলে কোনো আইন বা সংবিধান সেটা ঠেকাতে পারে না। এর উদাহরণ পৃথিবীর নানা স্থানে, এমনকি সাম্প্রতিক সময় আমাদের দেশে আছে। সেটা ওই যে কারণে 1/11-এর গভর্নমেন্ট এসেছিল তার পেছনেও বিএনপির হাত আছে, এটা নিশ্চয়ই অস্বীকার করবার উপায় নেই। প্রধান বিচারপতির যখন বয়স বাড়ানোর মতন ব্যাপারটি হলো, তো ওই নির্বাচন আগে, সংস্কার আগে এ ধরনের কথা বারবারই হচ্ছে, বারবারই আমরা কথাই বলছি। বিএনপির এই দাবিটাকে কিভাবে দেখেন, আর সংস্কার আর নির্বাচনকে মুখোমুখি কোনো বিষয়? চেষ্টা হচ্ছে, আমি আমার এই ব্যাপারটি একটু ব্যাখ্যা করি। আমার তরুণ বন্ধুরা যারা আছেন তাদেরকে আমি একটা জিনিস ফলো করতে বলবো। আমেরিকাতে এখন একটা খুব ইন্টারেস্টিং ডিবেট হচ্ছে একজন ব্যক্তিকে কেন্দ্র করে। এই ভদ্রলোকের নাম হচ্ছে অ্যাব্রেগো গার্সিয়া। উনি এল সালভাদরের একজন নাগরিক। উনি আমেরিকায় থাকতেন, বৈধভাবেই ছিলেন। ট্রাম্প তাকে ঘাট ধরে জোর করে পাঠিয়ে দিয়েছেন এল সালভাদরে। তো এই ভদ্রলোক যাওয়ার সময় মামলা করে যান এবং উনি লোয়ার কোর্টে যেতেন এবং এরপর সুপ্রিম কোর্টেও ওনার পক্ষে রায় হয়েছে যে, এবং রায়টাতে সুপ্রিম কোর্ট বলছে দ্য গভর্নমেন্ট শুড ফ্যাসিলিটেট, অ্যাব্রেগো গার্সিয়াকে নিয়ে আসার ক্ষেত্রে গভর্নমেন্টকে ফ্যাসিলিটেট করতে হবে। তো ট্রাম্প এই ফ্যাসিলিটেট করেছেন। উনি এল সালভাদরের প্রেসিডেন্টকে বলেছে যে ওকে এখানে পাঠানোই যাবে না, সে তো ফ্যাসিলিটেট করা দূরে থাকুক। এখন এইটুকু দেশ, আমরা অনেকে এই দেশের নামও জানি না, ওই প্রেসিডেন্টের ঘাড়ে কয়টা মাথা। এখন একটা দেশের সুপ্রিম কোর্ট, আমেরিকার সুপ্রিম কোর্টের ওপরে তো কিছু নাই, সে নাগরিকের স্বার্থের পক্ষে রায়ও দিল, ট্রাম্প শুনছে না। সমাধান কি? তো আমেরিকাকে আমি দেখলাম যে একজন মানে কনস্টিটিউশনের প্রফেসর খুব ফান করে বলছেন টক শোতে, আমাদের এখন সুপ্রিম কোর্টের একটা সেনাবাহিনী এবং পুলিশ লাগবে। মানে কেউ যদি সুপ্রিম কোর্টের রায় না মানে, বা সুপ্রিম কোর্ট তার সেনাবাহিনী পাঠিয়ে সেটা বাস্তবায়ন করাবে, তাই কি সমাধান? তার মানে আমরা যেটা বলতে যাচ্ছি, একটা দেশের স্ট্রাকচার আছে, সংস্কার হয়ে মানে অন্যগুলো ফাংশন করে, ট্রাম্প শুনবে না। এবং আরেকটা ডিবেট আছে, এটা আমেরিকায় খুঁজবেন। আমেরিকা তো কনস্টিটিউশনালি কেউ 2বারের বেশি প্রেসিডেন্ট। আমরা যে 2বারের বেশি হওয়া যাবে না, আমরা মূলত তো আসলে এটা ওয়েস্টমিনিস্টার সিস্টেমে নাই। যেসব দেশের প্রধানমন্ত্রী আছে ভারতের আরতে, দেখবেন এটা নাই। ওখান থেকে শিখেছি। ট্রাম্প তো 3rd টার্ম ইলেকশন করতে চায়, সে 3rd টার্ম ইলেকশন করতে চায়। এসব নিয়ে যখন জিজ্ঞেস করা হয়েছে, ট্রাম্পকে জিজ্ঞেস করা হচ্ছে, আপনি যে এইগুলো বলছেন এগুলো তো কনস্টিটিউশনের বাইরে, আপনার তো কনস্টিটিউশন আপহোল্ড করার কথা ছিল। এটাও পাবেন, এই রিসেন্টলি খুব আলোচনা হচ্ছে, সিএনএনে ঢুকলেই পাবেন। উনি বলছে আই ডোন্ট নো, দ্যাট ওয়াজ হিজ অ্যান্সার। সিএনএন এরপর করছে কি, ওনার ওথ টেকিংটা দেখাচ্ছে, যেখানে উনি ওথ নিচ্ছেন যে উনি এই সংবিধান রক্ষা করবেন বলে শপথ নিয়ে প্রেসিডেন্ট হয়েছেন। এখন উনি বলছেন উনি জানেন না সংবিধান রক্ষা করার কথা তার আছে কিনা। সো দিস আর দ্য ডিবেটস। এবং এরকম একটা পৃথিবীতে দাঁড়িয়ে সামহাউ আমরা মনে করছি দারুণভাবে একটা কনস্টিটিউশন লিখে ফেললাম, অনেকগুলো আইন টাইন লিখে ফেললাম, দেশের পর
স্বর্গরাজ্য হয়ে যাবে গণতন্ত্রের, এগুলো খুব ভুল চিন্তা। আমি একেবারেই বলছি না, মানে এই কথাগুলো আমার জন্য বলা খুব রিস্কিও, কারণ আমি নিজে একটা সংস্কার কমিশনের সদস্য ছিলাম। আমার চেয়ারম্যান প্রায়ই আমাকে বকা দিতেন যে তুমি ভুলে যাও কেন যে আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ছিলাম, যে তুমি নিজে এসব বলছো। এগুলো লাগবে না তা বলছি না, কিন্তু এগুলো লিখে টিখে কিছু কখনো করা যায় না। একদম ক্লিয়ার কেউ যদি এটা হয়, সত্যিকার অর্থে আমি মনে করি কোনো একদিন যদি বিএনপির কথা বলছি ক্ষমতায় এসে আবার শেখ হাসিনা হতে চায়, আমাদেরকে আবার রাস্তায় নামতে হবে। আর কোনো রকম কোনো সেফগার্ড সিরিয়াসলি থাকবে না। বাংলাদেশে তো অনেক প্রবলেম আছে। বাংলাদেশে কোনো আইনে কি লেখা ছিল রাতের বেলা ব্যালট পেপারে সিল মারা যাবে? বাট ইট হ্যাপেন্ড, এবং এর বিরুদ্ধে কিছু হয়ও নাই। আমাদের কোর্ট ছিল, কোর্টে গেলেও কি আমরা মনে করি বিচার পাওয়া যাবে? কারণ কোর্টটাকে উনি ওনার মতো করে ফর্ম করে ফেলেছেন। কোথায় লেখা আছে যে রাতের বেলা তুলে সুবে সাদেকের সময় অস্ত্র উদ্ধারে নিয়ে যাবে, ওখানে ওত পেতে থাকা সন্ত্রাসীরা এসে গুলি করে মানুষ মারবে? আছে কোথাও? বাট ইট হ্যাপেন্ড। বিএনপির সময় হয়েছে, আওয়ামী লীগের সময় হয়েছে। সো এইগুলো সেফগার্ড না। সেফগার্ড কে আসলে? ডেমোক্রেসির জনগণ। জনগণ সোশ্যাল মিডিয়াতে কথা বলবে, জনগণ রাস্তায় নামবে প্রয়োজনে। এবং আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দিই বাইরের। এই যে নেতানিয়াহু গাজায় এইরকম অ্যাটাক করলেন, প্রধান কারণ কিন্তু আমরা অনেকে ভুলে যাই। উনি ক্রমাগত এই যুদ্ধটা টেনে নিয়ে যাচ্ছেন কেন? কারণ নেতানিয়াহু খুব বড় ঝামেলায় পড়েছিল, একটা আন্দোলনে পড়েছিল। আন্দোলনটা কি? উনি ইসরায়েলের যে বিচারক আছে সুপ্রিম কোর্টের, ভারত আর ইসরায়েলের সিস্টেম কিন্তু একই, এটাকে কলেজিয়াম সিস্টেম বলে। মানে বিচারকরা নিজেরা একটা পুল ঠিক করে, প্যানেল ঠিক করে, সেখান থেকে যে কয়জনকে নেবে সরকার সেটা নেবে। ইসরায়েলের সেই নিয়ম। নেতানিয়াহু সেটা তার নিজের হাতে নিয়ে আসতে চেয়েছিল, তখনই লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছে। আপনি দেখবেন মানুষ নেমেছে, এবং এটা তার পার্লামেন্ট আছে, সে তো আইন বানাতেই পারে, কিন্তু মানুষ মনে করেছে এটা তার গণতন্ত্রের জন্য হুমকি হবে, মানুষকে রাস্তায় নেমেছে। সো আমি ব্যক্তিগতভাবে মনে করি মানে এটা আসলে ঠেকানো যাবে না। আই এম সরি টু সে, উইথ ডিউ রেসপেক্ট, আমি যে কারোর সাথে এই ডিবেট করতে পারি এবং এই ডিবেট করছি আমি ফর এ লং পিরিয়ড। এবং আমার একটা প্রিয় এক্সাম্পল আছে, আমি আপনাদেরকে দেই। আমি আইনের মানুষ না, কিন্তু আমার আইন এবং বিশেষ করে কনস্টিটিউশন আমার খুব গুরুত্বপূর্ণ আগ্রহের জায়গা। তো আমি চেষ্টা করেছি, এবং কনস্টিটিউশন নিয়ে পড়তে পড়তে আমি একটা বইতে রেফারেন্স পেলাম, যেটা কনস্টিটিউশনাল মানে কম্পারেটিভ কনস্টিটিউশন নিয়ে বইটা। ওর মধ্যে যেটা জানলাম পৃথিবীর শ্রেষ্ঠতম কনস্টিটিউশন, ডেমোক্রেটিক কনস্টিটিউশন হচ্ছে সাউথ আফ্রিকার কনস্টিটিউশন। আমি পড়লাম ওটা। যেমন একটা উদাহরণ দিই, সাউথ আফ্রিকাতে অবিশ্বাস্য সব কমিশন কনস্টিটিউশনে আছে। যেমন পুলিশ এই যে আপনাকে আমাকে যদি টর্চার করে, আপনি মামলা করলে তদন্ত কে করবে? পুলিশ করবে। এটা কি হওয়া উচিত? পুলিশের বিরুদ্ধে তদন্ত করবে? এটা হয় না। সো আমরা দীর্ঘদিন থেকে বলছি, আমি নিজেও এটা নিয়ে লিখেছি, যে পুলিশের বিরুদ্ধে যদি অভিযোগ আসে সেই তদন্ত পুলিশ করবে না, একটা স্বাধীন সংস্থা থাকবে সেটা করবে। এই কনসেপ্ট পৃথিবীতে প্রথম কনস্টিটিউশনে এনেছে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকাতে দুর্দান্ত সব কমিশনস আছে, আমাদের যেমন নির্বাচন কমিশনের মতো স্বাধীন কমিশন। আচ্ছা, এর পরের প্রশ্নটা হলো, সাউথ আফ্রিকা কি পৃথিবীর সবচেয়ে গণতান্ত্রিক দেশ? নো। তো আপনি লিখেছেন তো এত ফুল প্রুফ, এত চমৎকার একটা কনস্টিটিউশন। আর ওই যে বললাম, সব কিছুর পর ট্রাম্পের মতো কেউ যদি বলে আমি সুপ্রিম কোর্টের কথা শুনবো না, এভাবে চিন্তা করেন তো। ধরুন বাংলাদেশে সুপ্রিম কোর্ট যদি একটা রায়ও দেয়, কোনো প্রধানমন্ত্রী যদি বলে আমি শুনবো না, এবং তার ফোর্সেস, কোনো ফোর্সকে তো কেউ কিছু বলতে পারে না। উনি কাউকে ডেকে পাঠালেন, ধরেন উনি পুলিশ প্রধানকে ডাকলেন যে তুমি এটা শুনছো না কেন, তোমার সরকার, আমি পুলিশকে বলছি তুমি এটা করো। উনি গেলেন না, তো সুপ্রিম কোর্ট কি করবে? ওই সেই পুরনো কথা, ওনার একটা পুলিশ ফোর্স থাকবে, অভিজ্ঞতা আছে, ওনারও একটা পুলিশ ফোর্স থাকতে হবে। উনি ওই পুলিশ ফোর্স দিয়ে এবার এই পুলিশ ফোর্সকে ধরবে। সো আমি সবচেয়ে বড় সেফগার্ড মনে করি, এবং কেন এই কথাগুলো বারবার বলি, আমরা এই যে স্ট্রাকচারাল পরিবর্তন, বিশেষ করে ডকুমেন্টের পরিবর্তন নিয়ে আলাপ করতে করতে আমরা জনগণকে সচেতন করতে পারছি না। জনগণের মধ্যে কিন্তু এই বোধ ঢুকে গেছে, এটাকে আমি অ্যালার্মিং মনে করি, যে কোনো রকমে একটা ভালো কনস্টিটিউশন, কোনো রকমে কিছু ভালো আইন লিখে ফেলতে পারলে আমাদের গণতন্ত্র নিশ্চিত হবে। একেবারেই ভুল ধারণা। লিখতেও হবে, কিন্তু লিখে এটা গ্যারান্টি দেওয়া যায় না, বরং আমাদের সবসময় শোরগোল করতে হবে, চেঁচামেচি করতে হবে। এটাই হলো ফারহানা একটা ব্যক্তিগত এক্সাম্পলের কথা বলতে যাচ্ছি। যে কথাটা জাহিদ ভাই বলছিলেন, যে যদি সরকার ঠিক করে যে সে সুপ্রিম কোর্টের কথা শুনবে না, তাহলে আসলে কি করা যাবে? এটার একটা মানে আমার জীবনে এরকম ঘটনা ঘটেছে। একজন শেখ হাসিনার আমলের একজন ডিসি বলছেন, তাকে এসে তার অফিসাররা বোধহয় বলছিল যে স্যার এই ব্যাপারে একটা সুপ্রিম কোর্টের নির্দেশনা আছে। উনি বলছেন এরকম সুপ্রিম কোর্টের অর্ডার আমার ড্রয়ারে থাকে, এবং উনি লিটারেলি কাগজটা নিলেন ওনার অফিসারের কাছ থেকে, এবং ওটা উনি ড্রয়ার খুলে ড্রয়ারে রেখে ড্রয়ারটা বন্ধ করে বললেন যাও, এইসব অর্ডার বহুত থাকে আমাদের ড্রয়ারে। সো যখন এরকম হয় অবস্থা, তখন আসলে সত্যিকার অর্থে আপনি যেটা জাহিদ ভাই বলছেন, অ্যাবসলিউটলি যাই আপনি লেখেন না কেন কাগজে কলমে, কিচ্ছু যায় আসে না। সো যতক্ষণ পর্যন্ত আপনি নিজে আপনার অধিকারের ব্যাপারে, আপনার দেশের ব্যাপারে, আপনার রাজনীতি কেমন হবে সেই ব্যাপারে আপনার আওয়াজটা জারি না রাখবেন, ততক্ষণ পর্যন্ত আসলে পৃথিবীর কোনো কিছু দিয়ে আপনি আপনার অধিকারকে সুরক্ষিত করতে পারবেন না। তার মানে কি ব্যারিস্টার রুমিন ফারহানা বারবার এমন হবে আর আমরা পথে নামবো? না,
হয় কি একটা সময়ে গিয়ে না ইনস্টিটিউশনগুলো মোটামুটি ভালো পারফর্ম করতে শুরু করে। যদি একটা নির্বাচিত সরকার আপনি এনশিওর করতে পারেন, নির্বাচিত সরকার এনশিওর করা মানেই কিন্তু আপনি জবাবদিহিতার জায়গাটা এনশিওর করছেন। হাসিনার সবচেয়ে বড় সমস্যার জায়গা কি ছিল? হাসিনা ছিল ওয়ান ম্যান শো। হাসিনা যা বলবে সেইভাবে নির্বাহী চলবে, সেইভাবে বিচার বিভাগ চলবে, সেইভাবে পার্লামেন্ট চলবে। কিন্তু এরকম তো আসলে হওয়ার কথা ছিল না, এবং হাসিনা ওই জায়গায় যেতে পেরেছিল বিকজ হাসিনা তার সামনে আর কোনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখে নাই। সে দেখেছে এই নির্বাচনটা আমি আমার দলকে দিয়েই করে ফেলবো, ওই নির্বাচনটা আমি সকাল হওয়ার আগেই শেষ করে ফেলবো, আরেকটা নির্বাচনের আগে আমি বিরোধী দলকে এমনভাবে শোয়ায় দিব যে বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণের অবস্থাতেই থাকবে না। সো এই যে তার মনস্তত্ত্ব, এবং এটা করতে গিয়ে তার হাতে ছিল অ্যাডমিনিস্ট্রেশনের টুল, পুলিশের শক্তি, হাতে ছিল বিচার বিভাগের শক্তি, এগুলোকে সে কাজে লাগিয়েছে। এবং এই শক্তিগুলো একসময় হাসিনার সাথে বা সরকারের সাথে এমনভাবে মিলেমিশে গিয়েছিল যে তারা প্রত্যেকে যার যার স্বার্থ রক্ষার জন্য, ফর এক্সাম্পল বেনজির চিন্তা করেছে হাসিনা থাকলে আমি ইচ্ছা মতো একরের পর একর অন্যের জমি দখল করতে পারবো, আমি গুম করে মানুষকে শেষ করে দিতে পারবো, আমি বিচার বহির্ভূতভাবে হত্যা করতে পারবো, আমার কোনো জব দিতে হবে না। জুডিশিয়ারি মনে করেছে আমরা তো ছাত্রলীগ থেকেই এসছি, সুতরাং আমাদের একমাত্র লয়্যালটি থাকবে ছাত্রলীগ হিসেবে শেখ হাসিনার প্রতি। সুতরাং বিচার কি হলো? বিচার সত্যিকার অর্থেই জাস্টিস প্রতিষ্ঠা করতে পারলো কিনা, আইন কি বলছে, সেগুলোর দিকে তাদের কোনো মনোযোগ ছিল না। সো এই যে সবকিছু মিলেমিশে এক বিন্দুতে চলে আসা, এটা সম্ভব হয়েছে শুধুমাত্র এবং শুধুমাত্র বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনটা হাসিনা শেষ করে দিতে পেরেছে।